আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ম্যাচ অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ। মরক্কোর একটা কমন স্ট্র্যাটেজি লক্ষ্য করে দেখবেন, তারা কিক অফের পর ইচ্ছে করে বলটাকে আউট করে দেয়, ইচ্ছে করে কিক মেরে অপোনেন্টের অর্ধে বলটাকে থ্রো ইন করে দেয় এবং সেম স্ট্র্যাটেজি ফলো করে আসলে পিএসজি বা প্যারিস সেন্ট জার্মেই তারাও কিন্তু সেম কাজটাই করে থাকে। এটা মূলত আসলে অনুপ্রাণিত রাগবির কিকিং ফর টেরিটরি এই ধরনের ট্যাকটিক্স থেকে। কিকিং ফর টেরিটরি এই জায়গাটাতে রাগবিতে মূলত যে কাজটা আসলে করার চেষ্টা করেন সেটা হচ্ছে শুরুতেই অপোনেন্টের ডিফেন্সিভ অর্ধে বলটাকে দিয়ে আলটিমেটলি নিজেদের টেরিটরিটাকে গোছানোর চেষ্টা করা হয়। ফুটবলেও ঠিক এই কাজটাই শুরু হয়েছে এবং মরক্কো সেই কাজটি ইন্টারন্যাশনাল ফুটবলে ম্যাক্সিমাম ক্ষেত্রে করে। ইউএসএকেও আমরা করতে দেখেছি। এখানে আসলে মূলত কাজ আসলে দুইটা, একটা হচ্ছে নিজের টেরিটরিটাকে একেবারে ইনিশিয়ালি গুছিয়ে ওঠা, আরেকটা হচ্ছে অপোনেন্টকে একটা প্রেশার দেওয়া। কারণটা হলো একেবারে শুরুতেই আপনি যদি অপোনেন্টের সব কিছু গুছিয়ে ওঠার আগে ওদের ডিফেন্সিভ অর্ধে বলটা দিয়ে দেন এবং সেই জায়গায় একটা থ্রো ইন করে দেন, আলটিমেটলি থ্রো ইনটা করে দিলে কি হবে, অপোনেন্ট যখন নিজেদের পেনাল্টি এরিয়ার কাছাকাছি অঞ্চল থেকে থ্রো ইনটা করবে তাদের ওই সময়টায় কিন্তু আসলে পাসিং অপশনটা খুব ন্যারো হয়ে যায়। এবং মরক্কোর মতো টিম যাদের আসলে স্পিড অনেক বেশি এবং যারা অনেক বেশি মাত্রায় হাই প্রেসিং করতে পারে তাদের জন্য অনেক ইজি ইকুয়েশন হয়ে যায় হাই প্রেসিং করাটা। অর্থাৎ অপোনেন্ট যে সময়টাতে আলটিমেটলি থ্রো ইনটা করছে একেবারে একবার শুরুর দিকেই নিজেদের ডিফেন্সিভ অর্ধে নিজেদের পেনাল্টি এরিয়ার কাছে থ্রো ইনটা হচ্ছে, পাসিং অপশনগুলো খুবই ন্যারো, মানে কাকে পাস দিবে খুব ন্যারো। আর মরক্কোর মতো টিম যারা খুব বেশি মাত্রায় হাই প্রেসিং করতে পারে, যাদের স্পিডটা অনেক বেশি এবং তারা কিন্তু অনেক শুরু থেকেই তাদেরকে প্রেসিংটা করতে পারে এবং নিজেদের টেরিটরিটাকে অনেক বেশি মাত্রায় গুছিয়ে উঠতে পারে। সো এই স্ট্র্যাটেজিটা আলটিমেটলি মরক্কো অবলম্বন করে এবং ব্রাজিলের সঙ্গে প্রথম ম্যাচটা যদি আপনি চিন্তা করে দেখেন, ব্রাজিলের সঙ্গে প্রথম ম্যাচটাতে কিন্তু মরক্কো আসলে এইভাবেই ইনিশিয়ালি নিজেদের টেরিটরিটাকে গুছিয়ে নিয়েছে এবং অপোনেন্টকে এক ধরনের একটা শক ওয়েভ দেয়া বা একটা আছে না একটা মেন্টাল একটা শক দেয়া, যে আলটিমেটলি একেবারে শুরুর দিকে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে অপোনেন্ট তো খুব বেশি রেডি থাকে না। মানে তারা দেখা যায় যে নিজেদের টেরিটরিটা তারা গোছাবে এক ধরনের পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে। বাট মরক্কো শুরুতেই যে কাজটা করার চেষ্টা করে সেটা হচ্ছে অপোনেন্টকে একটা শক দেয় এবং শক দিয়ে তাদেরকে একেবারে শুরু থেকে তাদের ডিফেন্সিভ অর্থে ব্যস্ত রাখে এবং শুরু থেকেই তাদেরকে আসলে হাই প্রেসিং করার চেষ্টা করে। তার মানে একেবারে খেলার শুরুর সময়টাতেই আপনি যদি অপোনেন্টকে ওই যে তার রক্ষণ সামলানোর জন্য ব্যতিব্যস্ত রাখতে পারেন, দ্যাট মিনস এটা কিন্তু আপনার জন্য এক ধরনের একটা ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ তো বটেই, এক ধরনের একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজও কিন্তু কাজ করে। এবং মরক্কোর আলটিমেটলি আপনি যদি খেলার প্যাটার্নটা চিন্তা করে দেখেন, তাদের যে ফ্লুইডিটিটা আছে এবং রাইট সাইডে তারা এক ধরনের যে একটা ওভারলোড ক্রিয়েট করে সেটা অপোনেন্টের জন্য কিন্তু অনেক বেশি মাত্রায় ফ্রাস্ট্রেটেশন ক্রিয়েট করে। বিশেষ করে রাইট সাইডে আপনি যদি চিন্তা করেন বোয়াদ দিয়ে আছেন এবং পুরো অ্যাটাকটা আসলে কেন্দ্রীভূত হয় রাইট সাইডে আশরাফ হাকিমির দ্বারা, কারণ আশরাফ হাকিমি সেই জায়গাটায় ওভারল্যাপ করে উপরের দিকে উঠে আসেন, আবার ওভারল্যাপ করে উপরের দিকে উঠে এসে আবার তিনি কিন্তু কখনো কখনো ইনভার্টেড উইঙ্গার হিসেবেও কাজ করেন, ভেতরের দিকেও তিনি আলটিমেটলি ঢুকে যান। সো আলটিমেটলি এই জায়গাটা রাইট সাইডে এই ওভারল্যাপ সৃষ্টি করাটা কিন্তু আলটিমেটলি মরক্কোর খেলার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এবং যে গোলটা এর আগের দিন মরক্কো দিল 91 মিনিটে, সেক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে ইসা দিওপ যে জায়গা থেকে বলটাকে পেয়েছেন ওই জায়গা থেকে বলটা পাওয়ার পরে জাস্ট সিম্পল প্লেটা কোন জায়গাটায়, তিনি বলটাকে ছেড়ে দিয়ে ফ্রি স্পেস খোঁজার চেষ্টা করেছেন। তাকে ফলো করলে পরে এই জায়গাতে খুব ভালো মতো বুঝবেন তিনি এক জায়গা থেকে ফ্রি স্পেস খোঁজার চেষ্টা করছেন, আরেকদিকে প্রত্যেকের সাথে এত সুন্দরভাবে কানেক্টেড, প্রত্যেকের সাথে পাসিং সিকোয়েন্সটা এত সুন্দরভাবে কানেক্টেড আপনি কল্পনা করতে পারবেন না। চমৎকারভাবে প্রত্যেকের সঙ্গে কানেক্টেড এবং এই জায়গাটা ইসা দিওপ কিন্তু ঢুকে গেছেন, অলরেডি তিনি ঢুকে গেছেন, স্পেস ক্রিয়েট করেছেন, স্পেস খুঁজে ঢুকে গেছেন, ওই জায়গাটা থেকে ক্রসটা এসেছে এবং ইসা দিওপ তার হাইটের অ্যাডভান্টেজটা নিয়ে হেডে গোলটা করেছেন। সো মরক্কো ফিফা র্যাঙ্কিংয়ের 7 নম্বর দল তো তারা এমনি না, তাদের খেলার কোয়ালিটির কারণেই আসলে তারা ফিফা র্যাঙ্কিংয়ের 7 নম্বর দল এবং এই টিমটার টিম কম্বিনেশনটা আন্ডার দ্য লিডারশিপ অফ আশরাফ হাকিমি সেটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট, যেটা এই বিশ্বকাপে মরক্কোকে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করেছে। এবং এই বিশ্বকাপে মরক্কো সত্যি কথা বলতে তারা যে লেভেলের পারফরমেন্সটা করেছে, যে লেভেলের পারফরমেন্সটা দেখিয়েছে, তার পেছনে সবচাইতে বড় কারণটা আসছে তাদের মাঠের যে ফ্লুইডিটির জায়গাটা, তারা যেইভাবে তাদের পুরো মাঠটাকে কেন্দ্রীভূত বা দখল করার চেষ্টা করে বা মিড ব্লকের জায়গাটা থেকে যেভাবে তারা নিজেদেরকে আসলে নেওয়ার চেষ্টা করে এবং অপোনেন্টকে যেই ওয়েতে তারা আসলে হাই প্রেসিংটা করে। এবং এই হাই প্রেসিংয়ের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি বলছিলাম যে শুরুতেই তারা যে কাজটা করে অপোনেন্টের অর্ধে বলটা দিয়ে দেয় এবং নিজেদের টেরিটরিটাকে তারা নিজেরা খুব ভালো মতো গোছায়
এই জায়গাটাতেই মরক্কো অন্য সব টিমের চাইতে আসলে অনেক বেশি মাত্রায় অনন্য হয়েছে। সো লেটস সি মরক্কো এই ওয়ার্ল্ড কাপে আসলে কোন পর্যন্ত যেতে পারে, সেমিফাইনাল পর্যন্ত মরক্কো যেতে পারে কি পারে না সেটা অবশ্যই আমরা দেখার অপেক্ষায় থাকবো। ইট উইল বি ইন্টারেস্টিং টু সি যে মরক্কোর এগেইনস্টে অন্যান্য টিমগুলো পরবর্তী সময় কি স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামে। ডেফিনেটলি মরক্কো কিন্তু এই বিশ্বকাপে একটা ডেঞ্জারাস প্রতিপক্ষ। যদি তারা এই বিশ্বকাপেও সেমিফাইনাল পর্যন্ত যায়, অবাক হওয়ার মতো কোনো কিছু কিন্তু থাকবে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।